হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূলত হতে যাচ্ছে যারা মূলত এইচএসসি কমপ্লিট করেছেন তারা হয়তো অনেকেই ভাবছেন অ্যাব্রোডে স্টাডি করবেন, সেটা হতে পারে ইউরোপ কিংবা মালয়েশিয়া কিংবা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে। তো আজকের ভিডিওটি দেখলে আপনারা আপনাদের রোড ম্যাপ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাবেন। কেন আপনারা বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট না করে মালয়েশিয়াতে চলে আসবেন, অথবা ইউরোপ কিংবা ইউএসএতে যেতে যদি জটিলতা হয় বা ওসব দেশকে কনসিডার না করে কেন মালয়েশিয়াকেই আপনারা কনসিডার করবেন। তো দেখতেই থাকুন। আজকে ভিডিওটি দেখলে A to Z কস্টিং এবং কি কি পেপারস প্রয়োজন বা কেনই বা মালয়েশিয়া সিলেক্ট করবেন একটা প্রপার গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। তো দেখতেই থাকুন। আচ্ছা, তো প্রথমত মালয়েশিয়াতে কি কি কোর্স আপনারা পাচ্ছেন। তো মালয়েশিয়াতে আপনারা যদি আসতে চান সেই ক্ষেত্রে ভার্সিটিগুলো কিছু কিছু কোর্স আপনাদেরকে অফার করতেছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং মালয়েশিয়াতে যেগুলো অন ডিমান্ডে আছে সেগুলো হলো ইনফরমেশন টেকনোলজি, আইটি, কম্পিউটার সায়েন্স, বিজনেস ফ্যাকাল্টি যেসব সাবজেক্ট ওগুলো, এবং হসপিটালিটি অথবা ট্যুরিজম ম্যানেজমেন্টের সাবজেক্টগুলো মালয়েশিয়াতে অ্যাভেলেবেল আছে। পাশাপাশি যারা এমবিবিএস পড়তে চান, যারা মূলত মেডিকেল সেক্টরকে তাদের কেরিয়ার হিসাবে নিতে চান, তাদের জন্য এমবিবিএস, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা আপনাদের যে মেডিকেল টেকনিশিয়ান বলেন, বায়োলজি রিলেটেড, বায়োলজি টেকনিশিয়ান রিলেটেড সকল সাবজেক্ট আপনারা মালয়েশিয়াতে পাচ্ছেন। এটা সবচেয়ে ভালো একটা পয়েন্ট। আপনারা আপনাদের ডিজায়ার সবগুলো কোর্সই মালয়েশিয়াতে পাচ্ছেন। কোর্স ওভারভিউ তো আপনাদেরকে দিলাম, তো আপনারা কেন মালয়েশিয়াতে আসবেন, তাই না? বাংলাদেশেও তো এই সকল কোর্সগুলো অ্যাভেলেবেল আছে। আপনারা কেন বাংলাদেশে না স্টাডি কন্টিনিউ করে মালয়েশিয়াতে চলে আসবেন? তো এর পিছনে অনেকগুলো রিজন আছে, আমি যেগুলো নোট করে নিয়ে আসছি। সবার প্রথমে আপনার কস্টিং। বাংলাদেশে সাধারণত যদি আপনারা কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চান সেই ক্ষেত্রে আপনাদের কস্ট, এবং মালয়েশিয়াতে যদি আপনারা পড়তে চান সেই সকল ইউনিভার্সিটির কস্ট অলমোস্ট সেম, কিছু কিছু ক্ষেত্রে আরও কম। হয়তো ব্যাপারটা আপনাদের কাছে বিশ্বাস হচ্ছে না, কিন্তু বাস্তবতা হলো মালয়েশিয়াতে যদি আপনি একটা ভালো অ্যাভারেজ ইউনিভার্সিটিতে পড়তে চান, সেম অ্যাজ বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আদার সো অন, এই সকল ইউনিভার্সিটি পুরো কমপ্লিট করতে যেই কস্টটা লাগবে মালয়েশিয়াতে একদম সিমিলার। তো আপনারা বেটার একটা কোয়ালিটি পাচ্ছেন, বেটার একটা এনভায়রনমেন্ট পাচ্ছেন। এখানে আসার পর নিজেরা নিজেদের কস্ট উঠানোর একটা সামান্য সুযোগ পাচ্ছেন। আমি বলবো না যে পুরোপুরি কস্ট উঠাতে পারবেন, সামান্য একটা সুযোগ পাচ্ছেন। সেই হিসাবে অবশ্যই মালয়েশিয়া আপনাদের জন্য বেটার হবে। আপনি যদি ধরেন বাংলাদেশে সবাই তো আর পাবলিকে চান্স হয়ে ওঠে না, যারা পাবলিকে যেতে পারে না তাদের জন্য অপশন থাকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, রাইট? তো এই সকল প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যদি কেউ তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চায় সেই ক্ষেত্রে অ্যাভারেজে 12 থেকে 18 লক্ষ টাকা তাদের বাজেট ধরে রাখতে হয়। এর মধ্যে নানা রকম সেশন জট আছে, রিটেক সহ অন্যান্য যত ধরনের প্রবলেম আছে এগুলো যদি বাদও দেয় তারপরেও দেখা যায় তাদের সময় লাগছে প্রায় 4 থেকে 4.5 বছর, তাদের গ্র্যাজুয়েশন শেষ হতে হতেই সময় লাগছে। তো সেইখানে কস্টিং, টাইমের দিক থেকে মালয়েশিয়া আপনাদের জন্য বেটার। টাইমের দিক থেকে কীভাবে বেটার? আপনারা যদি মালয়েশিয়াতে আসতে চান, আসার পর আপনারা উইথিন 3 ইয়ার্স আপনাদের কোর্সটা কমপ্লিট করতে পারছেন। এটা সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা রিকগনাইজড। মালয়েশিয়ার এই ইউনিভার্সিটিগুলো, এই কোর্সগুলো ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। অর্থাৎ আপনার যে কোনো ভার্সিটিতে যদি যেতে চান সেই সকল ভার্সিটি এই কোর্সগুলোর ক্রেডিট অ্যাকসেপ্ট করবে। তো এটা গেল একটা পয়েন্ট। এখন যদি আমি র্যাঙ্কিংয়ের কথা বলি, আপনি যদি বাংলাদেশের বর্তমান সিচুয়েশন বা প্রিভিয়াস সিচুয়েশনের কথাই ধরেন, কোনো একটা ইউনিভার্সিটি, সেটা ঢাকা হোক, বুয়েট, যে কোনো একটা ইউনিভার্সিটি হতে পারে, ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিংয়ের লিস্টেই নেই। সেখানে মালয়েশিয়ার যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সবগুলো ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটির তালিকার অন্যতম। আমি যদি উদাহরণ হিসেবে বলতে চাই, আমাদের ইউনিভার্সিটি অফ সাইবারজাহ এশিয়ার ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি। আমি যদি আদার টেইলর্স ইউনিভার্সিটির কথা বলি, তাদের হসপিটালিটি কিংবা বিজনেস ফ্যাকাল্টির জন্য তারা টপের দিকে। আমি যদি নিলাই ইউনিভার্সিটির কথা বলি, এরা এদের এয়ারক্রাফট মেইনটেনেন্স সাবজেক্ট, আইটি সাবজেক্ট অথবা এদের যে বিজনেস ফ্যাকাল্টি সাবজেক্ট আছে, হসপিটালিটি সাবজেক্ট আছে, এদের দিক থেকে প্রায় টপের দিকে। তো
তো এই সকল ইউনিভার্সিটিগুলো বাংলাদেশে ব্র্যাক ইউনিভার্সিটি বলেন, আদার্স নর্থ সাউথ বলেন, এগুলো সবগুলো যেখানে র্যাঙ্কিংয়েই নেই সেখানে কিনা এরা ওয়ার্ল্ডের টপ পজিশনে নিজেদের পজিশনটা দখল করে আছে। তো এই উদাহরণ দিয়ে বোঝা যায় বাংলাদেশের স্টাডি কোয়ালিটি র্যাঙ্কিংয়ের তুলনায়, কস্টিংয়ের তুলনায় কেন আপনারা মালয়েশিয়াতে এসে আপনাদের ব্যাচেলর ডিগ্রিটা কমপ্লিট করবেন। এখন আসা যাক যারা কিনা ইউরোপ কিংবা ইউএসএতে যেতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে, অথবা এক্সামের শেষে আপনারা এম্বাসি ফেস করেছেন, তবে ভিসা জটিলতার মধ্যে দিয়ে আপনাদের সময়গুলো অতিক্রম হয়ে যাচ্ছে, তাদের কি হবে, তারা কেন মালয়েশিয়াতে আসবেন। তো তাদের জন্য আমি যেই বিষয়টা সাজেস্ট করতে পারি, বর্তমানে এই কাজটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই করছে। কারণ বাংলাদেশের এম্বাসিতে যদি 100 জন যায়, 100 জন স্টুডেন্ট যায় ভিসার জন্য, তার মধ্যে 90% তারা রিজেক্ট করে দিচ্ছে। কারণ তাদের ভিসার পরিমাণ এবং তাদের যেই ডিমান্ড সেটা কিন্তু সেম না, যার কারণে অবশ্যই এক প্রকার বাধ্য হয়ে তারা সবার ভিসাটা না দেখেই, তাদের কোয়ালিফিকেশন না দেখেই রিজেক্ট করছে। তো এখন কিছু কিছু যারা মূলত এই সব ব্যাপারে নলেজ রাখে, যারা মূলত কিছু একটা করতে চায় লাইফে, তারা কি করে, তারা মালয়েশিয়াতে চলে আসে এবং এখান থেকে 25% ক্রেডিট কমপ্লিট করে অথবা কোর্স কমপ্লিট করে তারা ইউরোপ কিংবা ইউএসএ অন্যান্য দেশে তারা ক্রেডিটটা ট্রান্সফার করে। তবে এখানে কিছু কথা আছে, আপনাদের অবশ্যই এখানে মিনিমাম ক্রেডিট সম্পন্ন করে নিজেদের মতো ট্রান্সফার হতে হবে, কোনো প্রোগ্রামের আদলে না। তো এই বিষয়গুলো যদি আপনি একটু মাথায় রাখেন, আপনার যদি অন্যান্য দেশে যদি ভিসা না হয়, আপনি যদি মালয়েশিয়াতে আসেন, সেই ক্ষেত্রে খুব ইজিলি এখানে এম্বাসিগুলো ফেস করে চলে যেতে পারেন। এবং একটা উদাহরণ হিসাবে বলা যাক, আপনি যদি মালয়েশিয়ার এম্বাসিতে আপনাদের ডকুমেন্টস সাবমিট করেন, যদি ভুলও থাকে ডকুমেন্টসগুলোতে, তারা কখনোই আপনার ডকুমেন্টসগুলো সরাসরি রিজেক্ট করবে না। আপনাকে একটা টাইম বেঁধে দেবে, বলবে সংশোধন করে রিসাবমিট করতে, এবং এরপর আপনাদেরকে ডিরেক্টলি এখান থেকে ভিসা দিয়ে দেবে। কারণ আপনি অলরেডি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এখান থেকে আপনি অন্য একটা আপনার ডিজায়ার কান্ট্রিতে যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কোনো জটিলতা ফেস করা প্রয়োজন নেই আপনার। কস্টিংয়ের কথা যদি বলি আমি, এখানে আপনাদের গ্র্যাজুয়েশন শেষ করতে কত টাকা প্রয়োজন বা আসতে আপনাদের কত টাকা প্রয়োজন। সাধারণত মালয়েশিয়াতে আসতে আপনাদের 4 থেকে 5 লক্ষ টাকার একটা বাজেট ধরে রাখতে হবে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসা পর্যন্ত টিউশন ফি সব কিছু সহ 4 থেকে 5 লক্ষ টাকার একটা বাজেট আপনারা ধরে রাখেন, এবং কোর্স কমপ্লিট করতে 12 থেকে 20 লক্ষ টাকা একটা বাজেট ধরে রাখেন। এটা ডিপেন্ডস করতেছে আপনি কতটুকু স্কলারশিপ পাচ্ছেন, কোন প্রোগ্রামে আসছেন এবং কোন সাবজেক্টে আসছেন এটার উপর। তো এটার জন্য যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় আমাকে আস্ক করলে আমি আপনাদের এই ব্যাপারে একটা গাইডলাইন দিয়ে দিব। তো কস্টিংয়ের ব্যাপারটা হলো এখন সবারই একটা কমন কোয়েশ্চেন, আপনারা কি পার্ট টাইম করে আপনাদের টিউশন ফি ম্যানেজ করতে পারবেন? এই কথাটার অ্যান্সার আমি ডিরেক্টলি যদি বলি, আপনারা পার্ট টাইম জব করে সম্পূর্ণ টিউশন ফি দিতে পারবেন না যদি আপনি কোনো একটা ইউনিভার্সিটি যেটা কস্ট অনেক বেশি এই টাইপের ইউনিভার্সিটিতে আসেন। আপনি যদি মিডিয়াম ক্যাটাগরির একটা ইউনিভার্সিটিতে আসেন, সেই ক্ষেত্রে ফ্যামিলি যদি আপনাকে ব্যাকআপ দেয়, কিছুটা ব্যাকআপ দেয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছু নিজে থেকে ব্যাকআপ দিয়ে আপনার কোর্সটা কমপ্লিট করতে পারছেন। সাধারণত পার্ট টাইম জব করে এখানে স্টুডেন্টরা নিজেদের অ্যাকোমোডেশন ফিগুলো দিতে পারে, তবে যারা একটু বেশি স্ট্রাগল করতে পারে, একটু বেশি পরিশ্রম করতে পারে, তারা তাদের টিউশন ফির কিছুটা ব্যাকআপ দেয়। তাই বলে না আপনারা পুরোটা ব্যাকআপ দিতে পারবেন। তো এটা আপনাদের মাথায় রাখা উচিত, মালয়েশিয়াতে আসলে আপনারা টিউশন ফি পুরোটা দিতে পারবেন না, ফ্যামিলির ব্যাকআপ অবশ্যই প্রয়োজন হবে। এখন যদি আমি বলি মালয়েশিয়ার অ্যাকোমোডেশন ফি কেমন, আপনি এখানে থাকবেন, শুধু কি পড়াশোনা তা না, আপনার পাশাপাশি আপনার এখানে থাকা খাওয়ার খরচ আছে, এটা কীরকম। সাধারণত ঢাকাতে কোনো একটা স্টুডেন্ট যদি থাকতে চায়, তার মিনিমাম 15 থেকে 20-30 হাজার টাকা অনায়াসে একটা মাসে প্রয়োজন হয়, তার থাকা খাওয়া আদার্স সব কিছুর পেছনে। আপনি এই কস্টটা দিয়ে, এই থাকা খাওয়ার কস্টটা দিয়ে আপনি ইজিলি একটা মাসে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারছেন। ইনফ্যাক্ট 6 থেকে 700 রিঙ্গিত হলে আপনারা মিনিমাম এখানে কোনো রকম থেকে কভার করতে পারছেন। তো এটা গেল একটা বিষয় যে মালয়েশিয়ার থাকা খাওয়ার কস্ট কিছু ক্ষেত্রে বাংলাদেশ থেকেও অনেকটা কম। পাশাপাশি স্টুডেন্টরা নিজেরা পার্ট টাইম জব করে এই থাকা খাওয়াটা বর্তমানে কভার করছে, যেহেতু পরিস্থিতি আগে থেকে খুবই ভালো। তো এখন যদি আমি ওভারঅল সব কিছু বলি, মালয়েশিয়া কি আপনাদের জন্য উচিত হবে? আমি যদি কথাটা একটু ডিরেক্টলি বলি, যাদের ফ্যামিলি
কিছুটা সাপোর্ট দিতে পারবে এবং যারা মূলত বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কন্টিনিউ করতে চাচ্ছেন তারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন না নিয়ে সরাসরি মালয়েশিয়াতে অ্যাপ্লাই করেন, অথবা যারা মূলত ইউরোপ কিংবা ইউএসএতে ট্রাই করছেন হচ্ছে না তারাও মালয়েশিয়াকে পাথওয়ে হিসেবে ইউজ করে নর্মাল যে ব্যাচেলর প্রোগ্রাম আছে ওগুলোতে এনরোল করে আপনার ট্রাই করেন ওসব দেশে ক্রেডিটগুলো কিছু কমপ্লিট করে ওসব দেশে বাকিটা কমপ্লিট করার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি কিছুটা ধারণা দিতে পেরেছি আপনাদের এইচএসসির পর ব্যাচেলর করতে কিভাবে কি এবং কত কস্টই বা লাগবে। তবুও অনেক কিছু আমি বুঝাতে পারিনি। আপনারা যদি বুঝতে চান বা কোনো কিছু প্রশ্ন থাকে ডিসক্রিপশনে আমার সব কন্ট্যাক্ট ইনফো দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি একটা রোডম্যাপ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।